আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি যেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব ষষ্ঠ সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার 4 নাম্বার অ্যাসাইনমেন্ট। এখন আমি প্রশ্নটা বুঝিয়ে দিব, আমার সাথে প্রশ্নটা মিলিয়ে নিবে, কারণ প্রশ্নের লেখাগুলোই খুবই ছোট, বুঝতে তোমাদের একটু কষ্ট হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, অ্যাসাইনমেন্ট নম্বর 4, দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। এবার অ্যাসাইনমেন্টে কী লেখা আছে একটু লক্ষ্য করি আমরা। দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণ। এবার আসুন, নির্দেশনায় বলছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের আওতা বর্ণনা করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে হবে, অর্থবাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করতে হবে, নিকাশগড়ের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। এবার আসুন নির্দেশকে বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, 3টি উদাহরণ সহ কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আওতা, 4টি আওতা বর্ণনা করতে হবে। গ নম্বরে বলছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী, 4টি সাধারণ কার্যাবলী বর্ণনা করলে। গ নম্বরে বলছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এ জায়গায় বলছে ঋণ নিয়ন্ত্রণে 3টি সংখ্যাত্মক পদ্ধতি এবং 1টি গুণগত পদ্ধতি বর্ণনা করতে হবে। উম নম্বরে বলছে নিকাশগড়ের গুরুত্ব, নিকাশগড়ের 4টি গুরুত্ব বর্ণনা করতে হবে। এই ছিল প্রশ্নের ধরন। এবার আমরা চলে আসব মূল আলোচনায়। দেখো, মূল আলোচনার প্রথমে তুমি এইরকম একটা পেজ দিতে পারো, বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, বিষয়কোড, শিরোনাম দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণ। এবার আলোচ্য বিষয়গুলো আমরা এই জায়গায় কি করব, তুলে রাখবো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই 1 নাম্বার প্রশ্নে। দেখো, এই জায়গায় 1 নাম্বার প্রশ্নটা বলছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা মোটামুটি তোমরা সবাই জানো, তারপরেও এই জায়গায় সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। যে ব্যাংক দেশের নোট ও মুদ্রা ইস্যু করে মুদ্রার মান সংরক্ষক, দেশের অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক এবং ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসাবে কাজ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এক কথায় কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার, ব্যাংকিং ব্যবস্থার মুরব্বী, নেতা, সূর্য এবং ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল হিসাবে কাজ করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ অর্থে বলা যায় জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। এটার মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ, আর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক, কারণ এটা সরকার কর্তৃক কী হয়, পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে, আর্থিক ও ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখে। কারণ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংকার, নেতা। কেন নেতা বলা হলো? কারণ একজন নেতা যেমন তার কর্মীদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে, ঠিক কেন্দ্রীয় ব্যাংক তার অধীনস্থ যে তালিকাভুক্ত ব্যাংকগুলো আছে সবগুলো তালিকাভুক্ত ব্যাংকে তিনি কি দিয়ে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে কি আছে দেখো, সংজ্ঞাগত আলোচনা। মানে সংজ্ঞাগত আলোচনা বলতে বোঝায় এই সংজ্ঞাটা থেকে আমরা কি বুঝলাম, এটি দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থান। মানে ব্যাংকিং ব্যবস্থার সর্বপ্রথমে যার অবস্থান সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। 3, মূল্যস্তর স্থিতিশীলতা বজায় রাখা। কেন্দ্রীয় ব্যাংকের 3টি উদাহরণ: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। উক্ত আলোচনা হতে বলা যায় দেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণে, মুদ্রা বাজার গঠনে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা এইভাবে ক নম্বর প্রশ্নটা লিখে দিবা। চাইলে আরও কিছু জিনিস তোমরা অ্যাড করতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নটা বলছে কেন্দ্রীয় ব্যাংকের আওতা। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার এবং মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান, তার মানে এর আওতাটা অনেক ব্যাপক ও বড় হবে। তো দেখো আমরা এই জায়গায় লিখছি কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের নিয়ন্ত্রণকারী একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। এই ব্যাংকের আওতা পরিধি নিঃসন্দেহে অনেক ব্যাপক। নিম্নে এর আওতা আলোচনা করা হলো। নোট প্রচলনের একক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, দেশের অভ্যন্তরে নোট প্রচলনের একক অধিকারী হলো কেন্দ্রীয় ব্যাংক। মানে দেশের অভ্যন্তরে যে নোট এবং মুদ্রা এটা প্রচলন করার অধিকার ন্যস্ত কেন্দ্রীয় ব্যাংকের ওপর। বর্তমান যুগে প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রা প্রচলনের একক দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক একদিকে সরকারি নোট ও প্রচলনকারী, অন্যদিকে ব্যাংক নোটের ইস্যুকারী ও প্রচলনকারী। নাম্বার 2, অর্থ বাজারের অভিভাবক। দেশে অর্থ বাজারের গঠন ও পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেশের অর্থবাজার গঠন এবং সেই অর্থবাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা এটা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যভুক্ত বিষয়। এই ব্যাংক অর্থবাজার নিয়ন্ত্রণ করে, মানে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এবং পুরো অর্থনীতির নিয়ন্ত্রক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে ঋণদানের শেষ আশ্রয়স্থল। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলছি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকার এবং বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে তারা যদি কোনো জায়গায় ঋণের সাহায্য পেতে ব্যর্থ হয় তাহলে সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণের জন্য কি চায়? সাহায্য চায়। আর কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণের সাহায্য মানে ঋণ দিয়ে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের বলা হয় ঋণ দানের শেষ আশ্রয়স্থল। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক। বৈদেশিক বিনিময়ের পরিচালনা ও নিয়ন্ত্রকের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, এর রিজার্ভ সংরক্ষণ, দেশের অভ্যন্তরে এর লেনদেন নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে আসো, পরিশেষে বলা যায় দেশের অন্যান্য ব্যাংকের চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিধি ব্যাপক, কারণ কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার, ব্যাংকিং ব্যবস্থার মুরব্বী, নেতা, সূর্য। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটা বলছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্য সম্পাদনের বাইরেও কতগুলো সাধারণ বা মৌলিক কার্য সম্পাদন করে, যা নিম্নে আলোচনা করা হলো। 1, নোট ও মুদ্রার প্রচলন। বর্তমানকালে সকল দেশেরই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। এরূপ ব্যাংক উৎপত্তির ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন রাষ্ট্র এরূপ প্রয়োজনে মানে নোট ও মুদ্রার প্রয়োজনে মূলত এ ধরনের ব্যাংক গঠনে এগিয়ে আসে। প্রত্যেকটা রাষ্ট্রই তার দেশের মুদ্রা প্রচলন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠায় এগিয়ে আসে। নাম্বার 2, মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণে সবসময় চেষ্টা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা দেয় ও তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নাম্বার 3, ঋণ নিয়ন্ত্রণ। দেশের ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। এজন্য কেন্দ্রীয় ব্যাংক নীতি কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রার মান সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক যেমন নোট ও মুদ্রা প্রচলন করে, ঠিক প্রচলন করার পর ওই নোট ও মুদ্রার মান সংরক্ষণের দায়িত্বটাও কেন্দ্রীয় ব্যাংকের উপরে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক সেটা কি করে? মুদ্রার মান সংরক্ষণে চেষ্টা চালায় এবং সে দায়িত্বটা পালন করে। উপরোক্ত কার্যগুলো ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের আরও অনেক সাধারণ কার্যাবলী সম্পাদন করে থাকে। এবার 4 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? এবার আসো, দেশের অভ্যন্তরে ঋণের যোগান বা মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। তো নিম্নের রেখাচিত্রের সাহায্যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি তুলে ধরা হলো। 1, সাধারণ পদ্ধতি। নাম্বার 2, গুণগত পদ্ধতি। তো এই সাধারণ পদ্ধতির ভিতরে দেখো ব্যাংক হার নীতি আছে, খোলা বাজার নীতি আছে, জমার হার পরিবর্তন নীতি আছে। আর গুণগত পদ্ধতির নিচে আছে দেখো প্রচারণা পদ্ধতি, নৈতিক প্ররোচনা, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ পদ্ধতি কোনটা আমরা একটু আলোচনা করি। সাধারণ পদ্ধতি
ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। এরূপ পদ্ধতির আওতায় নিম্নোক্ত কৌশল প্রয়োগ করা হয়। ব্যাংক নীতি। ব্যাংক নীতিটা কি একটু লক্ষ্য করো। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক নীতি বলে। তো বর্তমানে বাংলাদেশে এই ব্যাংক নীতি হচ্ছে শতকরা 5%। তো দেখো ব্যাংক নীতিটা কিভাবে অনুসরণ করা হয়। ব্যাংক হার বৃদ্ধি, ব্যাংকে যদি ঋণের হার বৃদ্ধি করে বাণিজ্যিক সুদের হার বৃদ্ধি পায়, আর বাণিজ্যিক ব্যাংকে যদি সুদের হার বৃদ্ধি পায় গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণে নিরুৎসাহ সৃষ্টি হয়, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। এবার ব্যাংক হার হ্রাস, কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার হ্রাস করে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার হ্রাস পায়, গ্রাহকরা ঋণ গ্রহণে উৎসাহ সৃষ্টি হয়, বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। এই সিস্টেমটাকে বলা হয় ব্যাংক হার নীতি। এবার আসো খোলা বাজার। বর্তমানকালে সরকার যেমনি তার প্রয়োজনে বিভিন্ন ধরনের বন্ড সিকিউরিটি খোলা বাজারে বিক্রয় করতে পারে, তেমনি আবার বিভিন্ন ধরনের বেসরকারি বন্ড সিকিউরিটিজ শেয়ার ইত্যাদি ক্রয় করতে পারে। ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে খোলা বাজার নীতির প্রভাব তুলে ধরা হলো। দেখো কিভাবে খোলা বাজার নীতিটা ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। খোলা বাজার থেকে বন্ড এবং সিকিউরিটি এগুলো যদি বিক্রি করে তাহলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে, আর বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা যদি কেন্দ্রীয় ব্যাংকে চলে যায় তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের সামর্থ্যটা হ্রাস পাবে, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। আবার আসো খোলা বাজারে বন্ড সিকিউরিটি এগুলো যদি ক্রয় করে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, তখন বাণিজ্যিক ব্যাংকে অর্থ ঢুকে, মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকে অর্থ প্রবেশ করে নির্গমন করে। এবার বাণিজ্যিক ব্যাংকে যদি অর্থ নির্গমন করে তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের সামর্থ্য বৃদ্ধি পায়, আর বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের সামর্থ্য বৃদ্ধি পেলে বাজারে ঋণের পরিমাণ কী পাবে? বৃদ্ধি পাবে। এই হচ্ছে খোলা বাজার নীতি। এবার আসো জমার হার পরিবর্তন নীতি। তো জমার হার পরিবর্তন নীতিটা কি? তালিকাভুক্ত ব্যাংকসমূহ তার সংগ্রহীত আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক নগদ ও অংশবিশেষ বন্ড সিকিউরিটিজ ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এই জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। বাংলাদেশে বর্তমানে এই জমার হার পরিবর্তন নীতি হচ্ছে 6.5%, এটাকে বলে CRR, আর SLR হচ্ছে 13%। তবে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে CRR ও SLR এর হার হচ্ছে 6.5% ও 5.5%। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। কোনো বিশেষ ক্ষেত্র বা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি বলে। নিম্নে এরূপ পদ্ধতির আওতায় ব্যবহৃত কৌশলসমূহ আলোচনা করা হলো। দেখো গুণগত পদ্ধতির ভিতরে প্রথমে আছে প্রচারণার পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক তার গুরু দায়িত্ব পালনের প্রয়োজনে বুলেটিন বা ম্যাগাজিন পত্র পত্রিকা প্রতিবেদন ইত্যাদি প্রকাশ করে। এর মাধ্যমে মুদ্রা বাজারে দেশের আর্থিক অবস্থা ব্যাংকিং পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে জানানো হয়। একে প্রচারণা পদ্ধতি বলে। নৈতিক প্ররোচনা। নৈতিক প্ররোচনাটা কি একটু লক্ষ্য করো। ঋণ নিয়ন্ত্রণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি না করে কেন্দ্রীয় ব্যাংক অধস্তন ব্যাংকসমূহকে উপদেশ বা পরামর্শ প্রদানের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকে নৈতিক প্ররোচনার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ বলে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। দেখো কোনো তালিকাভুক্ত ব্যাংক প্রচলিত নিয়ম ভঙ্গ করে ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে বাধার সৃষ্টি করলে কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তবে তাকে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ বলে। এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাসমূহ নিম্নরূপ হতে পারে: অতিরিক্ত দণ্ডনীয় সুদ বা চার্জ, ঋণ সুবিধা প্রত্যাহার, নিকাশগড়ের সুবিধা প্রত্যাহার। তো এইভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে কী করে? ভূমিকা পালন করে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব লাস্ট যে প্রশ্নটা আছে সেটা, নিকাশগড়ের গুরুত্ব। আমরা সবাই জানি নিকাশগড় কাকে বলে। নিকাশগড় হচ্ছে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত গড়কে নিকাশগড় বলে। তো দেখো, ব্যাংক ব্যবসাকে গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি প্রতিদিন কার্যকর সহায়তা প্রদান করে চলছে তাই হলো নিকাশগড়। আর নিকাশগড় হচ্ছে একটা আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির জায়গা। তো তার গুরুত্ব, প্রথম গুরুত্ব হচ্ছে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তি।
নিকাশঘরের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে ব্যাংকগুলো পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করতে পারে, মানে আন্ত ব্যাংকগুলি, হ্যাঁ, তাদের ভিতরে যে আন্ত লেনদেনগুলো থাকে সেগুলো দ্রুত নিষ্পত্তি করে ফেলে। সময়ের সাশ্রয়, এই ব্যবস্থার চেক বা ড্রাফটের টাকা সংগ্রহের জন্য আদিষ্ট ব্যাংকে যেতে হয় না বলে অর্থ সংগ্রহে অনেক সময় কম লাগে, মানে এই জায়গায় সময়টা খুবই কম লাগে। লেনদেনের সুবিধা, নিকাশঘর থাকায় ধরুন ব্যবসায়ীরা গ্রাহক বা দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক অতি অল্প সময়ে ব্যাংকের মাধ্যমে ভাঙাতে পারে, ফলে ব্যবসায়ীরা লেনদেন অনেক দ্রুত করতে পারে। অর্থ স্থানান্তরের সহায়ক, নিকাশঘর থাকার ফলে ব্যাংকের গ্রাহকগণ অতি সহজে কম ঝুঁকিতে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পয়সা চেকের মাধ্যমে কি করতে পারে, স্থানান্তরের সুযোগ পায়। তার মানে অর্থ স্থানান্তরে কার্যকরী ভূমিকা পালন করে হচ্ছে নিকাশঘর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিকাশঘরের 4টি গুরুত্ব দিলাম, তোমরা চাইলে এগুলো বাদে অন্য গুরুত্বগুলো কি করতে পারো, দিতে পারো। তো এইভাবে তোমরা ফিনান্স অ্যাসাইনমেন্টটি সমাধান করে নিবে। ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওতে যদি কোনো কিছু সংযোজন করা লাগে সেটা সংযোজন করে বিয়োজন করে নতুন করে তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে নিজের মতন করে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।